আমরা যেভাবে বলেছিলাম যে বিভিন্ন রিসার্চারদের কাছ থেকে তাদের রিসার্চের গল্প শুনবো। তো আজকে আমাদের অতিথি একজন বিশেষ অতিথি, ওনাকে আপনারা আজকে চিনবেন, আস্তে আস্তে জানবেন এবং আমরা তার গবেষণা সম্পর্কে জানার চেষ্টা করব এবং আমরা তার কাছ থেকে তার গবেষণার পেছনের কিছু গল্প সেগুলো জানার চেষ্টা করব এবং তার কাছ থেকে আমরা নিউ রিসার্চার যারা আছি তারা কিভাবে অনুপ্রেরণা পেতে পারি সেই সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। তো রাজু আহমেদ, আমরা যদি তার নামটা বলি সেটা হচ্ছে রাজু আহমেদ। তো রাজু আহমেদ সম্পর্কে আমি যতটুকু জানি, রাজু আহমেদ বাংলাদেশের একটা স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্রাজুয়েট সম্পন্ন করেছেন। এরপরে চায়নার একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। এরপর ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে পিএইচডি করেছেন। আপনি যদি সংক্ষেপে আপনার সম্পর্কে আমরা যা জানি না সেরকম কিছু বলেন। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আসলে জানার তেমন কিছু নেই। ধরেন আমি বাংলাদেশে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর কমপ্লিট করছি, যেভাবে আপনি বললেন। ওর পর থেকে তারপরে হলো আপনার প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ নিয়ে আমি চায়নাতে পড়তে গেছি। এটা হলো উহান টেক্সটাইল ইউনিভার্সিটি ছিল। ওইখান থেকে মাস্টার্স কমপ্লিট করার পরে তারপরে ডিন ডক্টরাল অ্যাওয়ার্ড যেটা আছে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, ওইখানে ওরা যখন ফার্স্ট টাইম লঞ্চ করে ডিন ডক্টরাল অ্যাওয়ার্ড, সো আমি হলো ফার্স্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম, ডিন ডক্টরাল অ্যাওয়ার্ড হোল্ডার আর কি। ওইখান থেকে আর কি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে আসা। এই টোটাল জার্নি এটাই। আর এখন তো এখানেই আছি। আপনার একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে, তিনটা ডিগ্রি আপনি তিনটা ভিন্ন ভিন্ন ধরনের দেশে অর্জন করেছেন। বাংলাদেশ থেকে আন্ডার গ্রাজুয়েট, চায়না থেকে মাস্টার্স, ইউকে থেকে পিএইচডি। এই তিন দেশের এডুকেশন সম্পর্কে আপনার অনুভূতি কি রকম? আমি বলবো প্রত্যেকটা কান্ট্রি তার নিজস্ব একটা কারিকুলাম আছে, অবশ্যই ঠিক আছে। যদি আপনি আমাকে কম্পারিজন করতে পারেন বাংলাদেশ এবং মনে করেন চায়না এবং ইউকে, বাংলাদেশ আমরা সবাই জানি আমরা থিওরি বেসড, ফুললি থিওরি বেসড। প্র্যাকটিক্যাল বা রিসার্চ করার ক্যাপাবিলিটিতে আমাদের একটু কম, ঠিক আছে। কিন্তু থিওরি, ইন টার্মস অফ থিওরি, আমরা যত থিওরি পড়াশোনা করি, এটা আসলে মানে পৃথিবীর অন্য কোনো দেশে এত ভালো থিওরি বেসড পড়াশোনা কোথাও হয় কি না, মানে এটা আমার জানা নেই। কারণ আমি চায়নাতেও দেখছি মোর অ্যান্ড মোর, ওরা যদি আন্ডার গ্র্যাডের কথাও বলেন, থিওরি খুবই কম। তারপরে হলো ধরেন প্রেজেন্টেশন, মোর অ্যান্ড মোর প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট, এরকম আর কি। আপনাকে জাস্ট লাইক কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের শিখাবে। ধরেন আমি একটা ইকুইপমেন্টের কথাই বলি, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, ঠিক আছে। ধরেন আমাদের শিখাবে যে হাউ ইলেকট্রন ওয়ার্কস, কিভাবে এক্সাইটিং ইলেকট্রনস কাজ করে, কিভাবে এটা থেকে ইমেজ নেওয়া যায়, কিভাবে মনে করেন যে লাইট থিওরি কাজ করে, কিভাবে কোন প্রিন্সিপালের উপরে আমাদের মেশিনটা রেডি করে। কিন্তু আমাদের দেশে মিসিং কি, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপটাই মিসিং, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড আপনাকে চায়নাতে শিখাবে যে আচ্ছা ঠিক আছে, এইভাবে আপনার এক্সাইটন ইলেকট্রন আসে, এইভাবে ইমেজ তৈরি হয়, এই যে তোমার ইকুইপমেন্ট, এই যে দেখো এভাবে সুন্দর করে, মনে করেন যে জাস্ট মনে করেন যে কাইন্ড অফ রিভার্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য আমাদের থিওরিটা যেহেতু আমাদের জানা, স্ট্রাগলটা ওরকম হয় না। অন দ্য আদার হ্যান্ড ইউকেতে তো আপনার সবই হলো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। আপনি ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট, তারপরে হলো আপনাকে ছেড়ে দিবে ওয়ার্কশপগুলোতে, আপনাকে ছেড়ে দিবে। আপনি দেখবেন প্রথমে আপনার থিওরি ক্লাস হচ্ছে, তারপরে আপনার সেমিনার ক্লাস হচ্ছে, তারপরে আবার মনে করেন যে বিগ সেমিনার হচ্ছে, যেখানে যার আপনার যেই সমস্যা, মানে সমস্যাগুলো প্র্যাকটিক্যালি। অন দ্য আদার হ্যান্ড আমরা জাস্ট থিওরি আছে, কিছু শীট আছে, মুখস্থ করো, এক্সাম দাও, এটা হলো আমাদের দেশে। বাট থিওরি, ইন টার্মস অফ থিওরি আমাদের দেশ বেস্ট, ঠিক আছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমি আসলে আরো অনেকের কাছ থেকেই বাংলাদেশের এডুকেশন সিস্টেম সম্পর্কে খুব ভালো ফিডব্যাক পেয়েছি। আমাদের অনেকেরই ধারণা হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা ভালো না, বাট যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মাস্টার্স বা পিএইচডি করার জন্য যান, তো তাদের অনেকেরই ফিডব্যাক হচ্ছে যে না, বাংলাদেশের এডুকেশন সিস্টেম খারাপ নয় এবং
এটার কারণে তাদের বেশ কিছু জায়গায় তারা অনেক সময় অ্যাডভান্টেজও পেয়ে থাকে। তো যাই হোক, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। আপনার এই একটা বিশাল অভিজ্ঞতা, 3টা ভিন্ন ভিন্ন দেশের এডুকেশন সিস্টেমে এক্সপোজ হওয়ার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে চায়না থেকে আপনি যদি বাংলাদেশে কোনো একটা জিনিসকে ইন্ট্রোডিউস করতে চান বাংলাদেশের এডুকেশন সিস্টেমে, একইভাবে ইউকে থেকে কোনো একটা জিনিসকে আপনি বাংলাদেশের এডুকেশন সিস্টেমে ইন্ট্রোডিউস করতে চান, তাহলে সেই দুটো জিনিস কি হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমার অভিজ্ঞতা থেকে বলি, যেরকম মনে করেন যে চাইনিজ ইউনিভার্সিটি গুলোতে ল্যাবরেটরি সিস্টেম গুলো, আমাদের দেশেও কিন্তু ল্যাবরেটরি আছে, যে আমাদের দেশে ল্যাবরেটরি নেই ব্যাপারটা এরকম না, হয়তো বা আমাদের ফ্যাসিলিটিস মানে অতটা ব্রড না, কিন্তু চাইনিজ ইউনিভার্সিটিতে আপনি দেখবেন সবগুলো ল্যাবরেটরি সাধারণত স্টেট ফ্যাসিলিটিস, মানে ইট ইজ গভর্ন বাই স্টেট। মানে আপনার এদের ফর এক্সাম্পল লাইক হুবেই স্টেট কি ল্যাবরেটরি, এরকম ভাবে প্রত্যেকটা ল্যাবরেটরি স্টেট দ্বারা রান করা। তো সুবিধা হয় কি তখন, ধরেন আমার একটা ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেটর আছে, বা ওই প্রভিন্সে যতগুলো ফ্যাক্টরি আছে ওদের যে প্রোডাক্ট বেস লাইন বা ওদের যে মনে করেন যে স্ট্যান্ডার্ড বা মনে করেন যে স্ট্যান্ডার্ড টেস্টিং যেটা হয়, ঠিক আছে, নরমালি ইউনিভার্সিটি ল্যাবগুলোতে হয়ে থাকে। আপনি আইএসও বলেন আর যেই স্ট্যান্ডার্ডই বলেন, আপনি আইএসও বলেন, ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলেন, যেই স্ট্যান্ডার্ড বলেন, প্রোডাক্ট কোয়ালিটি যেগুলা যেরকম আমাদের দেশে সাধারণত হয় যে থার্ড পার্টি টেস্টিং সেন্টার লাইক ইন্টারটেক, টিউসিড, এই ধরনের যারা আছে থার্ড পার্টি গিয়ে, কিন্তু চায়নাতে হয় কি, ধরেন ইউনিভার্সিটি ল্যাবগুলা কি ল্যাবরেটরি গুলা, স্টেট রান ল্যাবরেটরি গুলা, ওরা এগুলো চালু করে। ফলে কি হয়, ইউনিভার্সিটি গুলা স্ট্যান্ডার্ড সেট আপ করে, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী টেস্টিং সেট আপ করে, ইন্ডাস্ট্রি তাদের পেমেন্ট করে। তো ওই ল্যাবরেটরিতে যত ধরনের মনে করেন যে রিসার্চ হয়, কাইন্ড অফ ওইটার একটা মূলধন জোগাড় হয়, যে ইউনিভার্সিটি গুলাতে ওই যে ইন্ডাস্ট্রি গুলাতে ফান্ডিং করে, ফান্ডিং থেকে কিন্তু রিসার্চ গুলো ক্যারি আউট হয়। এইটা বাংলাদেশে ভেরি মাচ পসিবল। এইটা ধরেন আপনাদের আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে রিসার্চের পিছনে সমস্যা কি, ফান্ডিং নেই। আদার্স কিন্তু আছে, আমাদের স্পেস আছে, সবই আছে, ফান্ডিং নেই এই কারণে আমরা ইকুইপমেন্ট কিনতে পারি না, ফান্ডিং নেই এই কারণে ম্যাটেরিয়াল কিনতে পারি না। কিন্তু যদি আমরা ধরেন এরকম ইন্টারটেক বা টিউসিডের মতো, ফর এক্সাম্পল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, যদি একটা ল্যাবরেটরি মানে টিউসিডের মতো একটা ল্যাবরেটরি চালু করতে পারে, অনেকগুলো বিল্ডিং আছে, একটা বিল্ডিং জাস্ট ডেডিকেটেড যে আমরা প্রোডাক্ট টেস্টিং, কোয়ালিটি টেস্ট সব এখানে করব, হিউজ ফান্ডিং হবে। তখন প্রচুর পরিমাণে যন্ত্রপাতিও কেনা যাবে এবং স্টুডেন্টরাও রিসার্চ ফ্যাসিলিটিস পাবে প্রচুর। মানে এটা বাংলাদেশে ভেরি মাচ পসিবল, এটা আমি নিতে চাই। আর যদি বলি ইউকে থেকে, হেলথ সেফটি কারণে যখন আপনি রিসার্চ করবেন তখন এটার একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হওয়া উচিত। মনে করেন আপনার নিজস্ব হেলথের উপরে আপনার মনে করেন যে একটা প্রসিডিওর থাকতে হবে, যে ঠিক আছে, যেরকম বাংলাদেশে দেখেন প্রায় মনে করেন যে এইখানে আগুন ধরে, এইখানে মনে করেন যে এই বিল্ডিং ক্লপস করে। তো আমরা যদি মনে করেন এই ইউকের হেলথ অ্যান্ড সেফটি প্র্যাকটিসটা নিতে পারি, আর দ্য সেম টাইম চায়নার এই মডেলটা নিতে পারি, যে স্টেট ল্যাবরেটরি মডেলটা নিতে পারি, তাহলে ভেরি মাচ পসিবল। আমি মানে ফিজিবিলিটির দিক থেকে যদি বলেন, এটা ভেরি মাচ পসিবল। খুবই সুন্দর কথা বলেছেন। আমিও এই জিনিসটা নিয়ে ভাবছিলাম, বাংলাদেশের এই হেলথ অ্যান্ড সেফটি নিয়ে। আসলে এটা নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে কথা, আমি খুব বেশি কথা বাড়াবো না। কিন্তু এই যে দেখেন ঈদের সময় বাংলাদেশে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, এগুলো তো আসলে অ্যাক্সিডেন্ট না হওয়াটাই অস্বাভাবিক। আপনি যখন অ্যালাউ করছেন যে ট্রেনের ছাদে উঠে মানুষ যাবে এবং যেইভাবে ছাদের মধ্যে বসা হচ্ছে সেইভাবে আপনার অ্যাক্সিডেন্ট হবে না কেন? যেইভাবে লঞ্চগুলো যায়, যেইভাবে মানুষদের চলাচলগুলিকে অ্যালাউ করা হয়, তো এখানে আসলে অ্যাক্সিডেন্ট না হওয়াটাই অস্বাভাবিক। তো এটা নিয়ে আমি ভেবেছিলাম যে আমি এটা নিয়ে আরেকটা আলাদাভাবে কথা বলবো, বাট আপনি যেহেতু ইন্ট্রোডিউস করলেন, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে প্রথম যখন আমি ইউকেতে আসি তখন আমার কাছে খুব বাড়াবাড়ি মনে হচ্ছিল যে ইউকেতে যে হেলথ অ্যান্ড সেফটি ইস্যু নিয়ে এত কিছু করতে হয় এবং এত কিছু মেনটেন করতে হয়, তখন আমার কাছে মনে হয়েছিল যে
কি দরকার, আমাদের দেশে তো আমরা কাজ করছি। কিন্তু যখন বাংলাদেশের এই অ্যাক্সিডেন্টগুলো হয় তখন আমার কাছে মনে হয় যে আসলে এই সেফটি সিকিউরিটি চেক 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 অ্যান্ড ব্যালেন্সটা আসলে খুব বেশি প্রয়োজন। তো আপনি খুব সুন্দর কথা বলেছেন এবং আমার কাছে মনে হয় যে অনেকেই আপনার সাথে একমত হবে যে ইউকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে ভালো ভালো জিনিসগুলো আমরা অ্যাডাপ্ট করতে পারি তার মধ্যে দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং জিনিসের কথা আপনি বলেছেন। তো এখন আমরা আসলে চাই যে আপনি তো আপনার গবেষণার ট্র্যাক তো অনেক লম্বা আপনি আন্ডার গ্রাজুয়েট থেকে রিসার্চ করেন, মাস্টার্সে চায়না যেহেতু একটা বিশ্বের রিসার্চ ফিল্ডে একটা বড় জায়গা দখল করে আছে, একটা বিশাল রিসার্চ কালচারে আপনি এক্সপোজড ছিলেন। এরপরে চায়না থেকে এসেছেন, এখানে পিএইচডি করেছেন, এরপরে পোস্টডক করছেন। সো আপনার এই কাজের মধ্য থেকে আমরা যদি আপনার কিছু কাজের অংশ আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমার সাথে সাথে দর্শকরা উপকৃত হবে ইনশাআল্লাহ। এখন তো বেশিরভাগ রিসার্চ এখন হলো ইন্ডাস্ট্রিয়াল সাথে ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনে চলতেছে। সো মোস্ট অফ দ্য রিসার্চ আপনার সিক্রেট, কারণ আমরা কারেন্টলি আমার যে প্রজেক্টগুলো এগুলো সাধারণত আপনার হাইড্রোজেন ট্যাঙ্ক, তারপরে হলো আপনার হাইড্রোজেন ট্যাঙ্ক মনিটরিং, তারপরে হলো আপনার নিস্ট্রাটা এয়ারবাসের সাথে আমাদের সাথে যে প্রজেক্ট চলতেছে কারেন্টলি আপনি জানেন প্রায় $2.4 মিলিয়ন প্রজেক্ট ইয়ারলি, একটা হিউজ প্রজেক্ট। সো এইগুলো থেকে বেশি একটা আসলে রিভিল করার সুযোগ নেই। তবে রিসেন্টলি আমি হলো আপনার আইডিয়াজ উইথ ইম্প্যাক্ট একটা অ্যাওয়ার্ডের জন্য আর কি ফাইনালিস্ট ছিলাম, ওইটার কিছু অংশ আমি আপনাদের শেয়ার করতে পারি। সো অ্যাকচুয়ালি এটা হলো একটা ফিটাল মনিটরিং সিস্টেম। ফিটাল মনিটরিং সিস্টেম ফর এক্সাম্পল লাইক আমরা জানি যে স্টিল বার্থ, মানে জন্মের আগেই অনেক শিশু পেটের ভিতর মারা যায়। এর বিভিন্ন কারণ থাকতে পারে, কারণ আমরা প্রপারলি মনিটরিং করি না। তারপরে হলো ওদের মনে করেন বিভিন্ন ধরনের আরো সমস্যা থাকতে পারে, কনজেনিটাল হার্ট ডিফেক্টস থাকতে পারে। তো এই যে কনজেনিটাল যে ডিজিজগুলো আছে এগুলো আমি একটু ইন্টারাপ্ট করি এই জন্য কারণ এই রিসার্চের প্রচুর কিওয়ার্ড যেগুলো আমাদের কাছে একটু অপরিচিত। তো আপনি যদি কিওয়ার্ড গুলোকে একটু ভেঙে ভেঙে বলেন তাহলে যারা নতুন রিসার্চার তাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, যেরকম ধরেন একটা বেবি লাইক আপনার যখন পেটের ভিতরে থাকে, সোজা বাংলায় পেটের ভিতরে থাকে, তখন তারও ডিজিজ হইতে পারে, বিভিন্ন ধরনের ডিজিজ হইতে পারে। তারপরে হলো ধরেন আমাদের যে বেবির যে মা, প্রেগনেন্ট যে মম, সেও তো ধরেন বিভিন্ন ধরনের মুভমেন্টের শিকার হচ্ছে, সে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতেছে, ধরেন আরো অনেক কাজ করতেছে। তো তার কাজের জন্য অনেক ব্যাপারগুলো হলো ওই বেবির হেলথটা ইন্টারাপ্ট করে। তো এই জন্য যদি আমরা মনিটরিং করতে পারি যে বেবির আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা পেটের ভিতরে, তাহলে কি স্টিল বার্থ যেটা মানে পেটের ভিতরে মারা যায় যেটা, এটা আমরা অনেকটা প্রতিরোধ করতে পারি। আবার অনেক সময় আছে ধরেন অস্বাভাবিক মুভমেন্ট হচ্ছে, বেবি ডিসকমফোর্ট ফিল করতেছে, বেবি উল্টা দিকে ঘুরে আছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো যদি মনিটরিং করা যায়, হ্যাঁ এগুলো মনিটরিং করার জন্য ধরেন এই যে আপনার অনেকগুলো মনিটরিং সিস্টেম আছে। যেরকম হসপিটালে আপনাকে মনে করেন যে গেলে আপনার সিটিজি করাবে, কার্ডিওটোকোগ্রাফি করাতে পারে, তারপরে আপনার মনে করেন ইসিজি করায়, দেখে যে বেবির হার্ট ঠিক আছে কিনা, হার্ট রেট ঠিক আছে কিনা, বেবির মুভমেন্ট ঠিক আছে কিনা। তো কিন্তু ওই ইকুইপমেন্টগুলো কি বাল্কি, অনেক বাল্কি। সো ওইটা নিয়ে তো আর সারাক্ষণ মারা মনে করেন যে ঘুরে বেড়াতে পারবে না একজন প্রেগনেন্ট মায়ের। কারণ ধরেন আপনাকে যদি বেল্টও পরায় দেয় এবং অ্যাপস লাগানো থাকে, তারপরেও মনে করেন যে কতক্ষণ আপনি বেল্ট পরে থাকবেন, একটা মা কতক্ষণ বেল্ট পরে থাকতে পারে। সো ইন দ্যাট কেস আমি এবং আমার সুপারভাইজার মিলে আমার পিএইচডিতে আমরা একটা ওয়ারেবল কম্প্রেশন গার্মেন্টস করছি, যেটা হলো যদি কোনো প্রেগনেন্ট মম ওটা পরে থাকে, অটোমেটিক্যালি বেবির হার্টবিট কত, বেবির অস্বাভাবিক কোনো মুভমেন্ট আছে কিনা, বেবি মনে করেন যে উল্টে দিকে গেছে কিনা, বা ওটা মনে করেন ওর যে পজিশন থাকার কথা উল্টা পজিশন নর্মাল, বাট নট এভরি টাইম আপনার ধরেন শেষ দিকে, ওই মুভমেন্টটা বেবি ঠিক আছে কিনা, ঠিক আছে, তার ব্রিদিং যে রেটটা এটা ঠিক আছে কিনা, এইটা ওই কম্প্রেশন গার্মেন্টস অটোমেটিক্যালি ডিটেক্ট করবে।
আছে বিভিন্ন সেন্সর অ্যারেঞ্জমেন্ট আছে ভিতরে, ধরেন হেক্সাগোনাল একটা সেন্সর অ্যারেঞ্জমেন্ট আছে, ওটা ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে ওইটা আপনাকে জানান দিবে যে হ্যাঁ ঠিক আছে, বেবির এই এই সমস্যা আছে বা বেবির হার্টবিট নর্মাল। ঠিক আছে, সবচেয়ে আমরা উত্তম উপায় যদি বেবির হার্টবিট আপনি ক্যালকুলেট করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি ডিটেক্ট করতে পারেন। তো আমরা একটা সিস্টেম আনছি, আপনি যদি প্রেজেন্টেশনটা একটু দেন। জি তো এটা মোটামুটি আমি যা বললাম যে প্রবলেম গুলো কি আসে, ঠিক আছে, এইগুলাতে আপনার তারপরে হলো পরবর্তীতে যান। আমি মার্কেট নিয়ে বেশি একটা বলবো না, কারণ এটা কমার্শিয়াল কোন অ্যাসপেক্টস আমি বলতেছি না, আমি মনে করি সো আমাদের সিস্টেম হলো মেইনলি এটা। আর এই যে কম্প্রেশন গার্মেন্টস যেটা আছে দেখতেছেন, এটা ওটার আন্ডারনিথ সেন্সর গুলো অ্যারেঞ্জমেন্ট করা আছে। তবে সেন্সর গুলো একটা ব্যাপার আছে, এটা হয় এটা ডিফারেন্ট অন্য অন্য ইলেকট্রোড প্যাচের চেয়ে। ইন দিস কেস আপনার মনে করেন যে বেবির এটা হলো ভেরি লো পাওয়ার সেন্সর, আপনার ইভেন লাইক 0.05 ভোল্ট আপনি সিগন্যাল পাবেন, ঠিক আছে। সো ইভেন 0.02 ভোল্ট আপনি সিগন্যাল পাবেন। সো এবং এটা বিসিজি সেন্সর, নট ইসিজি সেন্সর, নর্মাল আদার ইলেকট্রোডের মতো না। সো বিসিজি সেন্সর ইটস কাইন্ড অফ মেকানিক্যাল সিগন্যাল ক্যাপচার করে। ফলে কি হয় যে ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। যদি আপনার মনে করেন যে বেবি, যেহেতু মনে করেন এখানে বেবির হার্টবিট, বেবি কিন্তু খুবই নাজুক, ও তো ধরেন ওর তো একটা নির্দিষ্ট বিট আছে, ঠিক আছে, সামান্য ইন্টারাপশনে ওর হার্টে সমস্যা হয়ে যেতে পারে। তো আপনি ফর এক্সাম্পল লং এক্সপোজার কেন আমরা ইসিজিতে করি না, খুব অল্প সময় করি, কারণ ইসিজি বেবির হার্টবিটে কিন্তু সমস্যা করতে পারে। সো ইন দ্যাট কেস আমাদের সলিউশন হলো আমরা বিসিজি সিগন্যাল, যেটা হলো মেকানিক্যাল সিগন্যাল, ব্যালিস্টোকার্ডিওগ্রাফিক সিগন্যাল। সো বেবি যখন ভিতরে হার্টবিট দেয় তখন এলো সেল ওয়ালে, অ্যাবডোমেনের সেল ওয়ালে এক ধরনের কন্টাক্ট প্রেসার তৈরি করে। সো যখন যে ভাইব্রেশনটা হয়, ওই ভাইব্রেশনটা আমরা ক্যাপচার করে ওইটাকেই সিগন্যাল ইন্টারপ্রেট করি, ঠিক আছে। এটা হলো সুবিধা। আর যেহেতু এর সাথে ইলেকট্রোডের সাথে বা সেন্সরের সাথে বডির কোনো কানেকশন নেই, ঠিক আছে, জাস্ট লাইক কনফর্মাল প্রেসার যেটা আছে সেটা আছে, বাট ওইটা স্টিল ইনসুলেটেড করা থাকে, ঠিক আছে। আর এটা হলো ওয়াশেবল। আপনি মনে করেন যে এটা যেহেতু একটা প্রেগন্যান্সি ডিউরেশন ধরেন প্রায় 9 মান্থস 10 ডেজ, হ্যাঁ, তো আমার যখন হার্টবিট মেজার করার সময় আসে তখন এটা 3 মান্থস থেকে প্রায় 9 মান্থস মানে শেষ পর্যন্ত, ঠিক আছে। তো প্রায় 6 মান্থস ডিউরেশনের জন্য এটা মনে করেন যে ডিউরেবল থাকতে হবে। তো ধরুন একজন প্রেগন্যান্ট মা পড়বে এটা, তো এটা তো ওয়াশেবিলিটি হইতে হবে। সো এটা হলো ওয়াশেবল এবং সিগন্যাল আপনার অটোমেটিক্যালি আপনার ইনকর্পোরেট করবে। কারণ আমরা এনএসএস এর সাথে কথা বলতেছি, ন্যাশনাল হেলথ যেটা আছে ইউকে, ওদের সাথে কথা বলতেছি, ওদের সাথে বিভিন্ন ব্যাপারে এটা নিয়ে চালু হয়েছে। আমরা এখনো এথিক্যাল অ্যাপ্রুভাল পাইনি, বাট চেষ্টা করতেছি যে খুব দ্রুত হয়তো এথিক্যাল অ্যাপ্রুভাল পেয়ে যাব। ইন দ্যাট কেস মনে করেন এনএসএস এর সাথে যদি আমরা কোলাবোরেট করতে পারি, এটা হলো রিয়েল টাইম মনিটরিং এ চলে যাবে। বাংলাদেশ থেকে অনেকে হয়তো এনএইচএস টা ঠিকমতো বুঝতে পারছে না, এটা হচ্ছে বলেন আপনি। এটা হলো ইউকে মানে বাংলাদেশের কোনো ইন্ডিভিজুয়াল, এখানে হলো ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম। সো হসপিটাল গুলো একটা অর্গানাইজেশনের আন্ডারে, এটা গভর্নমেন্ট অর্গানাইজেশন। সো আপনার বিভিন্ন হসপিটাল আছে, সবই ন্যাশনাল হেলথ যেটা বলে ওইটাই আর কি, ন্যাশনাল হেলথ সার্ভিস। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আচ্ছা আমি নেক্সট আপনি যদি নেক্সট স্লাইডে যান, আপনি দেখবেন একটা ডেমো, এখানে আপনি ভিডিওটা চালাইলে বুঝতে পারবেন। সো এইটা হলো একটা প্রেগন্যান্ট ম্যানিকিন, নরমালি হলো ম্যাটারনিটি প্রেগন্যান্ট ম্যানিকিন। এটা হলো যখন মেডিকেল ডক্টররা ইন্টার্ন করে বা নার্সরা যখন ইন্টার্ন করে, তখন ওই ধরনের একটা সিস্টেম থাকে, ওইখানে আমরা সিগন্যালগুলো সিমুলেট করছি। যেই মানে একটা প্রেগন্যান্ট মমের ভিতরে যেই ধরনের সিগন্যালগুলো আসে, সিগন্যালগুলো সিমুলেট করছি, করার পরে ওকে কম্প্রেশন গার্মেন্টসটা পড়াইছি, আর আপনি দেখতেছেন ওইখানে সিগন্যালগুলো আসতেছে সুন্দর করে, হার্ট সিগন্যাল। ওইখান থেকে আপনাকে আলটিমেটলি রিফাইন করে নিতে হবে যে এটা এটার পরে ফিল্টারিং অ্যালগোরিদম আছে, এটা সেন্ট্রাল ডেটাবেস আছে, ওই ডেটাবেস থেকে আপনি মনে করেন যে কম্পেয়ার করে দেখবেন। এটা আসলে অটোমেটেড, যখন অ্যাপসে যাবে তখন আপনাকে বলবে ওকে ইওর ফেটাস ইজ গুড অর ইন ক্রিটিক্যাল কন্ডিশন, এরকম বলে দিবে আর কি। মাশাআল্লাহ। এর পরের স্লাইডে যাব। হ্যাঁ, সো
এই যে আপনি দেখতেছেন, এটা হলো আমরা হলো রিসেন্ট যেই টেকনোলজিগুলো আছে, আপডেটেড যে টেকনোলজিগুলো আছে, সেই টেকনোলজির সাথে আমরা কম্পেয়ার করছি। তো সিগন্যাল অ্যাকুরেসি 99.83%। আপনার এই যে যদি আপনি ট্রেন লাইনগুলো দেখেন, ওইখানেও আপনার মনে করেন যে আপনার ট্রেন লাইন অলমোস্ট লাইক নিয়ার। সো এখানে আসলে অ্যাকুরেসিতে কোনো সমস্যা নেই। এবং এটা ধরেন যে ডক্টরের সাথে আমরা কোলাবোরেশন করতেছি, ও হলো ম্যানচেস্টার চিলড্রেন হসপিটালের ডিরেক্টর, ঠিক আছে। ও খুবই হ্যাপি সিস্টেম দেখে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু ডুয়াল মনিটরিং সিস্টেম। আপনার কিন্তু ম্যাটারনাল হেলথ এটা কিন্তু ধরবে, যেরকম ম্যাটারনাল হেলথ, তবে ম্যাটারনাল হেলথের ক্ষেত্রে শুধু ম্যাটারনাল যে ব্রিদিং রেট এবং ম্যাটারনাল হার্ট রেট, এই দুইটা ক্যালকুলেট করবে। আলটিমেটলি এটা ক্যালকুলেট করতেই হয়, কারণ ম্যাটারনাল হার্ট রেট কিন্তু আবার আপনার অ্যাম্পলিটিউড অনেক হাই। সো এইটা নর্মালি আবার ফিটাল হার্ট রেটকে আপনার মনে করেন যে নয়েজি করে তুলতে পারে। সো আলটিমেটলি ম্যাটারনাল হার্ট রেট আপনাকে মনিটর করে ওইটা থেকে ক্যান্সেলেশন করে নিতে হবে, ফিল্টার করে নিতে হবে। সো এটা ম্যাটারনাল হেলথ তো মনিটর করতে পারে, অ্যাট দ্য সেম টাইম ফিটাল মনিটরিং ফুললি করতে পারে। দ্যাটস অল। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা কাজ করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের উপকারে আসার মতো একটা কাজ। তো খুবই ভালো লাগলো আমার কাছে, এবং আমি আশা করি মনে হয় অনেকের কাছেই ভালো লাগবে যারা দেখবে। তো এরপরে আসলে আপনি প্রথমেই বলেছেন যে প্রেজেন্ট যে কাজগুলো করছেন বা আগে যে কাজগুলো করেছেন, সব কাজ তো আসলে সব সময় প্রকাশ করার মতো সুযোগ থাকে না, বেশ কিছু লিমিটেশন থাকে, বেশ কিছু অব্লিগেশন থাকে। সো আমরা সেই দিকে যাব না, যে জিনিসটা আপনি নিজে থেকে বুঝেছেন যে এটা শেয়ার করা যাবে, সেটাই আপনি শেয়ার করেছেন। তো আপনি আমার জানা মতে গ্রাফিন নিয়ে প্রচুর কাজ করেছেন। গ্রাফিন তো বর্তমানে মানুষের খুব আলোচনার কেন্দ্রবিন্দু, এবং হচ্ছে আমি বলবো যে এই মুহূর্তে রিসার্চারদের মনোযোগের সবার শীর্ষে আমার মনে হয় যে গ্রাফিন আছে। সবাই গ্রাফিন নিয়ে কিছু না কিছু করতে চায়। অনেকেই এটাকে এমন ভাবে প্রকাশ করে যে এটা আসলে একটা ম্যাজিক্যাল একটা ম্যাটেরিয়াল, এবং এখান থেকে যে পারফরমেন্সগুলি পাওয়া যাচ্ছে এটা একদমই অন্যরকম। তো এইটার বাস্তবতাটা যদি আপনি আপনার এক্সপেরিয়েন্স থেকে বলেন যে আসলে কতটা রিয়েলি এটার ম্যাজিক্যাল পারফরমেন্স আছে, আর কোন জিনিসগুলো আসলে শুধুই হাইপ, এগুলোর আসলে বাস্তবতা নেই। আচ্ছা, এই ব্যাপারে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া, এবং এই কমেন্টসটা অনেকে লাইক করবে না, ঠিক আছে। ফার্স্ট অফ অল, আমি যখন মনে করি ধরেন মাস্টার্সে আমি রিসার্চ শুরু করছি মাস্টার্সে, তো তখন এই গ্রাফিনের হাইপ কিন্তু তখন অনেকটা পিকে, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি তখন ওয়াটারবোর্ন পলিমার বা লাইক স্টিমুলাই রেসপন্সিভ পলিমার, এই ধরনের পলিমার নিয়ে কাজ করতাম, ঠিক আছে, অথবা টেক্সটাইল অক্সিলারিজ কেমিক্যাল যেগুলো আছে ওগুলো নিয়ে কাজ করতাম। সো অল অফ এ সাডেন লাইক আমি দেখলাম গ্রাফিন অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ দেয়, গ্রাফিন হাইড্রোফোবিক প্রপার্টিজ দেয়, ঠিক আছে। গ্রাফিন যদি মডিফাই করা যায় তখন হাইড্রোফিলিক প্রপার্টিজ দেওয়া যায়। তো আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, আমি কিছু পলিমারের মধ্যে এগুলো মনে করেন যে অ্যাড করি। কিন্তু আসলে কি, গ্রাফিন হলো কি এমন একটা ম্যাটেরিয়াল, আপনাকে ফার্স্ট অফ অল গ্রাফিনকে বুঝতে হবে। গ্রাফিন যদি বুঝতে না পারেন, ঠিক আছে, ফর এক্সাম্পল মনে করেন যে আপনি মনে করেন যে যখন কম্পোজিট বানাচ্ছেন এর মধ্যে কার্বন মিক্সিং করে দিচ্ছেন, ঠিক আছে, দেখতেছেন একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনার মেকানিক্যাল প্রপার্টিজ বাড়ছে, কিন্তু কি হচ্ছে পরে ফল করে যাচ্ছে। এটা জাস্ট লাইক নট মিক্সিং, ওকে। আপনি যখন গ্রাফিন সিনথেসিস করতেছেন সেম ব্যাচ থেকে আরেকটা ব্যাচ, ভেরি ভেরি ডিফারেন্ট। মানে এরকম না যে ধরেন আমরা টেক্সটাইলের ভাষায় যদি বলি, ঠিক আছে, ধরেন আমরা কালারিং করতেছি শেড 19, শেড 20 বা শেড 18, গ্রাফিন ওরকম না। গ্রাফিন একই মানুষ একই প্যারামিটার সেম বানাচ্ছে, এটা ধরেন 20 আর একটা -20, ঠিক আছে। এটা হলো অনেকে এই যে কোম্পানিগুলো, আমি যদি নাম নেই তাহলে সমস্যা আছে, অনেক বড় বড় কোম্পানি আছে যারা 2000 পাউন্ড 100 গ্রাম গ্রাফিন সেল করতেছে, ঠিক আছে।
আমি ওই ধরনের কোম্পানিদের চ্যালেঞ্জ করতে পারি যে ওকে তোমার ব্যাচ নাম্বার 1 থেকে ব্যাচ নাম্বার 2 এর ডিফারেন্স কত, ওরা যদি বলতে পারে তখন মনে করেন যে ডিফারেন্ট থিংস। আপনি একই ব্যাচে ধরেন মনোলেয়ার গ্রাফিন পাচ্ছেন, ফিউ লেয়ার গ্রাফিন পাচ্ছেন, সেম জিনিস নেক্সট ডে আপনি জাস্ট গ্রাফাইট পাচ্ছেন, নট গ্রাফিন, বাট আপনি বলতেছেন গ্রাফিন। তো এখন এটা বুঝতে হবে আপনি আসলে কোনটা ইউজ করতেছেন, কোন পারপোজে ইউজ করতেছেন। ফর এক্সাম্পল সেন্সর বানাবেন, আপনি সেন্সর প্রিন্টিং করতেছেন, সেম জিনিস সেম প্রেসার, ধরেন হাই কোয়ালিটি ইনজেক্ট প্রিন্টিং, বা আমাদের যে মনে করেন যে 3D যে ডায়ামেটিক্স যেটা প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার আছে, এটা খুব হাই প্রিসিশন, ঠিক আছে, ড্রপ অ্যান্ড ডিমান্ড, বাট স্টিল আপনি 2 সেন্সর প্রিন্ট করবেন, দুইটা ডিফারেন্ট। কি কারণে? গ্রাফিনের অনেকগুলো ব্যাপার আছে, এজ, গ্রাফিনের থিকনেস কত, তারপরে হলো আপনার কোনটার সাথে ওভারল্যাপ করলো, কোটিং থিকনেস কত হলো, কোটিং সারফেস রাফনেস কত হলো। আপনি কোডিং করবেন একই জিনিস, আপনাকে ডিফারেন্ট হিস্ট্রিসিস দেবে। এখন বুঝতে হবে যখন আপনি সেন্সিং এর জন্য অ্যাপ্লিকেশন করতেছেন আপনি কোন ধরনের গ্রাফিন সিলেক্ট করবেন, এবং প্রত্যেকটা টেস্টের জন্য গ্রাফিনকে আলাদা আলাদাভাবে টেস্ট করে নিতে হবে। তো এটা হলো হাইট, ওভার হাইট, মানে এরকম না যে যাতেই দিলেন গ্রাফিন অ্যাড হয়ে গেল, সুন্দর কোনো প্রপার্টিজ দিল। বেশিরভাগ ক্ষেত্রে আপনি ধরেন গ্রাফিন যে রিসার্চ আছে এখনো কিন্তু কোনো স্ট্যান্ডার্ড সেট হয় না। ধরেন আদার্স পিভিডিএফ ম্যাটেরিয়াল, বা মনে করেন যে আদার্স ম্যাটেরিয়াল, যে ধরেন ইভেন আপনার যে কোনো স্টেন সেন্সর, আপনার একটা বেঞ্চ মার্ক আছে, ওকে দিস ইজ দ্য বেঞ্চ মার্ক অফ দ্য সেন্সর, এবং এটা এইভাবে আসে। গ্রাফিনের হিস্ট্রিসিস আপনি দুইটা পর হিস্ট্রিসিস ডিফারেন্ট, ঠিক আছে। তো আপনাকে অ্যাপ্লিকেশনের মানও বুঝতে হবে। আপনি যদি সিঙ্গেল লেয়ার গ্রাফিন রিচ করতে পারেন, গ্রাফিন ইজ ভেরি গুড কোয়ালিটি ম্যাটেরিয়াল। যদি সিঙ্গেল লেয়ার ম্যাচ না করতে পারেন, তবে ওই ক্ষেত্রে যেটা ক্ষেত্রে সিঙ্গেল লেয়ার লাগবে, সিঙ্গেল লেয়ার যদি ম্যাচ না করতে পারেন, ভেরি ওয়ার্স ম্যাটেরিয়াল। তো আপনাকে বুঝতে হবে ফার্স্ট অফ অল, মানে আমি আসলে কোন ধরনের গ্রাফিন ইউজ করতেছি, আমি কি গ্রাফিন ইউজ করতেছি, কি র মেটেরিয়াল, আসলে এটা গ্রাফিন কিনা, আসলে গ্রাফাইট কিনা, আসলে গ্রাফিন অক্সাইড কিনা। সবই কার্বন ব্ল্যাক, দেখতেই কার্বন ব্ল্যাকের মতো, ঠিক আছে, কিন্তু সব গ্রাফিন কিন্তু গ্রাফিন না। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। আসলে বাংলাদেশে যেরকম ভেজাল জিনিস বিক্রি হয়, এরকম ওয়ার্ল্ড ওয়াইড ভেজাল গ্রাফিনও বিক্রি হয়। ভেজাল গ্রাফিন, হ্যাঁ, ভেজাল, প্রচুর গ্রাফিন, ভেজাল গ্রাফিন আছে। তার মানে হচ্ছে যে গ্রাফিন যদি রিয়েল গ্রাফিন হয়, তাহলে এটার পারফরম্যান্স আসলেই ম্যাজিক্যাল। আসলে ম্যাজিক্যাল। আচ্ছা আচ্ছা, এটার আপনি ভবিষ্যৎ কোথায় দেখেন? মানে এটা দিয়ে আপনার কি ধরনের এক্সট্রা অর্ডিনারি দুই একটা যদি বলেন অ্যাপ্লিকেশন। আপনি সুপার ক্যাপাসিটর তো শুনছেন, যে সুপার ক্যাপাসিটর মানুষ করে ফেলছে, বাট সুপার ক্যাপাসিটর কিন্তু অ্যাবসলিউট নাম্বার না। মানে এখন মানুষ যেটাকে সুপার ক্যাপাসিটর বলতেছে হয়তো মিলি ফ্যারাডে পর্যন্ত অ্যাচিভ করছে, ঠিক আছে। তো এইটাকে আসলে ফ্যারাডে পর্যন্ত যদি অ্যাচিভ করা যায় তাহলে গ্রাফিনই পারবে, অন্য কিছু না। বাংলাদেশের অনেক রিসার্চাররা গ্রাফিন নিয়ে কাজ করতে চায়, অনেকেই হচ্ছে গ্রাফিন বাংলাদেশে অ্যাভেলেবল না, অনেক সময় বিভিন্ন মানুষের কাছে যোগাযোগ করে গ্রাফিন কেমিক্যাল নেওয়ার জন্য। আপনার কাছেও হয়তো অনেকেই নক করে বা করেছে। এটা সোর্স করার বিশ্বাসযোগ্য সোর্স কি? ফার্স্ট অফ অল আমি তো বললাম বড় কোম্পানিগুলাও মানে আপনাকে ব্যাচ টু ব্যাচ সেম জিনিস দিতে পারবে না, ঠিক আছে। তো আপনার সবচেয়ে বড় কথা হলো ধরেন সিগমন্ড, সরি মেনশন করে ফেললাম, আপনার যে ই মার্কেট প্লেস গুলো আছে না, বড় বড় বিখ্যাত ই মার্কেট প্লেস, এদের কাছেও যে গ্রাফিন আছে এর 80% হলো আপনার গ্রাফাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাও আপনি মনে করেন যে আপনার গ্রাফিন মানে কি ফিউ লেয়ার কার্বন, রাইট, মানে অথবা অ্যাটম থিকনেস কার্বন, এরকম গ্রাফিন যেগুলো। এখন গ্রাফাইট আপনি পাবেন গ্রাফাইট বেশিরভাগ ক্ষেত্রে, বা ইভেন কেউ যদি গ্রাফিন সিনথেসিস করে, এটা তো আসলে রিস্ট্যাকিং একটা প্রপার্টি আছে, যেহেতু পাই ইলেকট্রন থাকে, সো স্বাভাবিকভাবে রিস্ট্যাকিং হয়ে যায়। তা আপনি ইউজ করার আগে ওইটাকে আসলে প্রসেস করে নিতে হবে। ধরেন আপনি একটা পাইছেন, ঠিক আছে, পাওয়ার পরে ওটা আসলে ওই লেয়ার বাই লেয়ার সেপারেশন আপনারও করে নিতে হবে আবার আদার্স আগে থেকে।
যত ভালোই কোয়ালিটি পান, আপনি যখন প্রত্যেকবার ইউজ করার আগে যেরকম সনিকেশন হইতে পারে, 3 রোল মিলিং হইতে পারে, তখন আপনি মনে করেন ফিউ লেয়ার ইভেন গ্রাফাইট থেকে আপনি সেম জিনিস পাবেন। সো মোস্ট অফ দ্য কেসেস ধরেন সাধারণত অর্গানিক অ্যাসিড দেওয়া থাকে, গ্রাফিন অর্গানিক অ্যাসিড প্যারাফিনে দেওয়া থাকে, সো দ্যাট তারা কোনো রিস্ট্যাকিং না হয়, ঠিক আছে। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন বুঝে নিতে হবে আপনি কী সলভেন্ট ইউজ করবেন, ঠিক আছে। গ্রাফিনকে যখনই সলভেন্টে দিবেন, ইভেন সিঙ্গেল লেয়ার গ্রাফিন যখনই সলভেন্টে দিবেন, এটা রিস্ট্যাকিং হয়ে যেতে পারে। আপনি এখন সলিবিলাইজার মানে আপনার যদি স্টাবিলাইজার ইউজ করতে পারেন, কি হবে, গ্রাফিনের প্রপার্টিজ ইন্ট্রিনসিক প্রপার্টিজ কমে যাবে, ঠিক আছে। এখন কিছু মডিফায়ার আছে, যেরকম মনে করেন যে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড আছে, এগুলো দিয়ে হয়তো গ্রাফিন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত প্রোটেক্ট করা যায় রিস্ট্যাকিং থেকে। বাট আমি বলবো মানে সাপ্লায়ার যেই মনে করেন যে টেক প্যাক দেয়, টেক প্যাককে বিশ্বাস না করে নিজে থেকে আবার মনে করেন যে ওই টেক প্যাকের যেই স্পেসিফিকেশন গুলো আছে ওই স্পেসিফিকেশন গুলো আবার নিজে যাচাই করে নেওয়া, যে এরকম মনে করেন যে কত লেয়ার আছে, ধরেন এফএম করলে বোঝা যায় যে কত লেয়ার আছে না। তারপরে হলো গ্রাফিনের যে সাইজ, পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো আবার একটু চেক করে নেওয়া টেস্ট মানে যে কোনো অ্যাপ্লিকেশনের আগে। আচ্ছা আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট তথ্য আমরা পেলাম আপনার কাছ থেকে। আর গ্রাফিন নিয়ে আমরা আবার যদি কারো প্রশ্ন থাকে, কখনো যদি প্রশ্ন পাই, তখন আমরা আবার আপনাকে এবং শুধু গ্রাফিন নিয়ে আমরা একটা পর্ব করার চেষ্টা করব, আরো যারা গ্রাফিন নিয়ে রিসার্চ করছে তাদেরকে নিয়ে একসাথে। আমি বলবো ধরেন আমি সেন্সর, গ্রাফিন বেস সেন্সর নিয়ে প্রচুর কাজ করি, প্রচুর। যদিও আমার পাবলিকেশন এটা রিফ্লেক্ট করে না, বাট আপনিও জানেন যে কেন রিফ্লেক্ট করে না। আমরা প্রচুর, আমার লাইফ থেকে আমি প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল কাজ করি, নট পাবলিকেশন বেসড কাজ আমরা খুবই কম করি। মোর অ্যান্ড মোর ইন্ডাস্ট্রিয়াল কাজ, ঠিক আছে। সো ইন্ডাস্ট্রিয়াল পার্টনারের সাথে আমরা ধরেন ইনোভেট ইউকের সাথে কাজ করি, তারপরে হলো আপনার গ্রাফমেডের সাথে কাজ করি, এবং ওইসব প্রোডাক্ট কিন্তু অলরেডি মার্কেটে আছে, অনেকগুলো প্রোডাক্ট মার্কেটে আছে, ঠিক আছে। সো ইন দ্যাট কেস আমরা মনে করি পাবলিকেশন করতে পারি না। ধরেন আমরা রিসেন্টলি যে কাজগুলো করতেছি, আপনিও এটার ব্যাপারে ডিক টু ডির সাথে যে কাজগুলো করতেছি, আপনি এই কাজগুলো সম্পর্কে অবগত। তো এটা হলো কম্পোজিট, মোর অ্যান্ড মোর কম্পোজিট রিলেটেড কাজ, ঠিক আছে। এখন সেন্সর রিলেটেড যে গ্রাফিন, ওই গ্রাফিন কিন্তু আমরা কম্পোজিটে ইউজ করি না, মানে দুইটা কিন্তু আলাদা ফেনোমেনা, ঠিক আছে। ধরেন একই কম্পোজিটের কথা বলি, কেউ বলতেছে লার্জার ফ্লেক্স সাইজে পার্কুলেশন থ্রেশহোল্ড বেশি ভালো হয়, সো মেকানিক্যাল প্রপার্টিজ বেশি ভালো হয়। সেম জিনিস আমি বলতেছি গ্রাফিনের সাইজ যত স্মলার হয়, নিউক্লিয়েশন তত ভালো হয়, সো মেকানিক্যাল প্রপার্টিজ তত বেশি ভালো হয়। এখন বলেন কন্ট্রাডিক্টরি না? এখন কি এসে আমাকে চ্যালেঞ্জ করবে? এবং আমিও লিখছি যে আচ্ছা ঠিক আছে, লার্জ পার্টিকেল সাইজও মেকানিক্যাল প্রপার্টিজ ভালো আসতেছে, স্মলার পার্টিকেল সাইজও মেকানিক্যাল প্রপার্টিজ ভালো আসতেছে। এখন বুঝতে হবে পলিমারিক কেমিস্ট্রি, আমাকে বুঝতে হবে, ঠিক আছে। ধরেন আমার পলিমারের চেইন লেন্থ বুঝতে হবে, ঠিক আছে। পলিমারের মনে করেন যে মলিকুলার ওয়েট বুঝতে হবে, পলিমারের মধ্যে ব্রাঞ্চ পলিমার বেশি নাকি মনে করেন যে ক্রিস্টালাইনিটি হওয়ার সম্ভাবনা বেশি, সেটাও আমাকে বুঝতে হবে, ঠিক আছে। নিউক্লিয়েশন বুঝতে হবে। যখন আপনি সবগুলো বুঝতে পারবেন তখন এই ফেনোমেনা এক্সপ্লেইন করতে পারবেন, ঠিক আছে। তো এটাই হলো গ্রাফিনের রহস্য, ঠিক আছে। ও বড় ফ্লেক্সও মেকানিক্যাল প্রপার্টিজ ইনক্রিজ করে, স্মলার ফ্লেক্সও করে, কিন্তু দুইটার মেকানিজম ডিফারেন্ট, ঠিক আছে। সো এইটাই হলো রহস্য। আবার মনে করেন যে সেন্সর, যেরকম সেন্সরে আপনি ধরেন বড় ফ্লেক্স দিলেন, ডিফ্লেকশন ভালো, সেন্সিটিভিটি অনেক ভালো, কিন্তু হিস্ট্রিসিস এট দ্য সেম টাইম অনেক বড়, ঠিক আছে। স্মলার ফ্লেক্স দিলেন, সেন্সিটিভিটি কম পাবেন, ঠিক আছে, মানে কন্ডাক্টিভিটি ভালো পাবেন, কিন্তু আপনার যখন সেন্সর, তখন আপনার দরকার অ্যাম্পলিটিউড না, আপনার যখন ডিফারেন্স করতে হবে, সিগন্যাল পাইতে হবে, তখন লাগবে আপনার অ্যাম্পলিটিউড। এখন স্মল গ্রাফিন আপনার স্মল অ্যাম্পলিটিউড দিবে, কারণ ও তো ফ্লেক্স সাইজ স্মলার, ও তো চেঞ্জ কম। সো এই ব্যাপারগুলো আসলে বুঝতে হবে যে আমি কোন স্পেসিফিক পারপোজে কোন গ্রাফিন আমি ইউজ করব, ঠিক আছে। এবং একই বিষয়, ফর এক্সাম্পল এই যে কম্পোজিটের কথা বললাম, একই জায়গায় দুইটা কন্ট্রাডিক্টরি রেজাল্ট, ঠিক আছে।
তো আরো অনেক এক্সপ্লোর করা দরকার। সত্যি কথা বলতে মিলিয়নের কাছাকাছি হয়তো আপনি গ্রাফিনের রিলেটেড পেপার পাবেন, কিন্তু মিলিয়নের মধ্যে আপনি যদি ঠিকভাবে পড়াশোনা করেন দেখবেন যে যদি 5 মিলিয়ন পান পেপার, আপনার 4.5 মিলিয়ন পেপার হলো আপনার ফেক। ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি। ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি। আচ্ছা, গ্রাফিন নিয়ে আমরা আবার আরেকদিন গল্প করব ইনশাআল্লাহ। গ্রাফিন তো সবার খুব আকর্ষণের কেন্দ্রবিন্দু, সো এত অল্প সময় আসলে গ্রাফিন নিয়ে গল্প শেষ হবে না। আমাদের প্রোগ্রামের সময় প্রায় শেষের দিকে চলে আসতেছি আমরা। তো আমরা আপনার কাছ থেকে যেটা জানতে চাই, যে আমরা সবসময় একটা জিনিস চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশি রিসার্চাররা অথবা বিদেশি রিসার্চারদের সাথে বাংলাদেশে কিভাবে কোলাবোরেটিভ রিসার্চ করা যায়। তো আমি শুনেছি যে আপনি আপনার যে বাংলাদেশের আপনার যে হোম ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাথে আপনি মনে হয় বেশ কিছু প্রজেক্টে কাজ করছেন রিসার্চের। তো সেইটার ফরম্যাটটা কেমন, কতটুকু আপনি হেল্প করতে পারছেন, এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল, এই সম্পর্কে যদি একটা ধারণা দেন তাহলে অন্যরা যারা এখনো শুরু করেনি বা ছোট স্কেলে করছে তারা একটা আইডিয়া পাবে যে কিভাবে আসলে এই জিনিসটাকে করা যেতে পারে। আসলে এইটা হলো আপনার ফর এক্সাম্পল আমরা হলো মোর অ্যান্ড মোর ইনফর্মাল ওয়েতে করতে হয়। ফর্মাল ওয়েতে আসলে এগোনোর সুযোগটা খুবই কম। ফর্মাল ওয়েতে এগোনোর সুযোগ কি কারণে কম? ফর এক্সাম্পল যখন ফর্মাল ওয়েতে যাবেন তখনই আপনাকে ওই যে ল্যাব টু ল্যাব কোলাবোরেশন অথবা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কোলাবোরেশন করতে হবে। সো ধরেন ম্যানচেস্টার ইউনিভার্সিটির সাথে সাউথ ইস্ট ইউনিভার্সিটির এমওইউ আসছে বা ছিল, কিন্তু ওই এমওইউ কিন্তু অন্য কিছু মিন করে, ঠিক আছে? যখনই আপনি ল্যাব কোলাবোরেশনের কথা বলবেন তখন অনেক আদার্স ব্যাপারগুলো চলে আসে, যেরকম ফান্ডিং এর একটা ব্যাপার চলে আসে, কতটুকু প্রজেক্ট ফান্ডিং আছে, ঠিক আছে? তবে ধরেন বাংলাদেশে একটা প্রজেক্ট যেরকম মনে করেন যে আমাদের বাংলাদেশে একটা আইআইটি প্রজেক্ট যেটা তো 5 লাখ টাকার মতো, ঠিক আছে? সেটা ইউকে তে আপনি জানেন জাস্ট লাইক 5000 পাউন্ড, ঠিক আছে? 5000 পাউন্ড ধরেন আপনি 10টা এসিএম করলে 5000 পাউন্ড আপনার ফিনিশ হয়ে যাবে যখন কোলাবোরেশনের কথা আসবে। তো এই ক্ষেত্রে আসলে ফর্মাল কোলাবোরেশনের সুযোগ খুবই কম। যদি হ্যাঁ, যে হিট প্রজেক্ট রিসেন্টলি যে হিট প্রজেক্ট আছে আপনার প্রায় 200k এর মতো, প্রায় 200k ডলারের মতো আপনার ফান্ডিং, ওই সব ক্ষেত্রে আমরা ফর্মাল কোলাবোরেশন করতে পারি। বাট স্টিল ইনফর্মাল কোলাবোরেশন এটা ভেরি মাচ পসিবল। যেরকম আমি করতেছি, অনেক আমার ডিপার্টমেন্টের যেসব টিচার ছিলেন, আমি 2-3 জনের সাথে কানেকশন আছে, তাদের যে স্টুডেন্টগুলো আছে তাদের দিয়ে আমি বিভিন্ন ধরনের কাজ করাচ্ছি। ধরেন বাংলাদেশের যেই ফ্যাসিলিটিস, ইন দ্য মিন টাইম ওদের যদি মনে করেন যে কোনো ক্যারেক্টারাইজেশন টেকনিকে কোনো সমস্যা বা কোনো ক্যারেক্টারাইজেশন করতে হবে, ওরা স্যাম্পলটা মনে করেন যে সামহাউ এটা দিচ্ছে বা ওইখানে আমি সাপোর্ট দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে এটা এইভাবে করা যায়। বা ধরেন আমার সাথে আপনার সাথে যেরকম এখন কানেকশন, ঠিক আছে? আপনার ইউনিভার্সিটিতে অনেকগুলো ইকুইপমেন্ট আছে, ধরেন আদার্স যারা আছে আমার এখানে কোলাবোরেটর যারা অলরেডি পিএইচডি করে গেছে ওনাদের কাছে আমি পাঠাই, ওনাদের তো সেক্ষেত্রে এটা হয়ে যায়। আর ভালো পাবলিকেশন হচ্ছে, তারা ভালো পাবলিকেশন করতেছে রিয়েলি। হয়তো বা সব ক্ষেত্রে আমি আমার নামটাকে উজ্জ্বল রেখে দেই, এই কারণে অনেক সময় আছে যে ডিপার্টমেন্টালে একটা ব্যাপার আছে, বাট রিসার্চ তো হচ্ছে, এটা দেখছেন ফান্ডিং হচ্ছে, কতগুলো প্রায় আইআইটি প্রজেক্ট, অনেকগুলো আইআইটি প্রজেক্ট গেছে, প্রায় আমি অলরেডি 6টার মতো কমপ্লিট করছি আইআইটি প্রজেক্ট স্মল স্কেলের। এবং যারা আন্ডারগ্রাড লেভেলে যারা কাজ করতেছে ওরা কিছু উপকৃত হচ্ছে, ধরেন ভবিষ্যতে মাস্টার্স করতে বা পিএইচডি করতে ওদের হেল্প করতেছে অলরেডি। আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু এখানে আমি যেটা বলবো যে এটা ভালো যে ইনফর্মাল একটা কোলাবোরেশনের মাধ্যমে আপনি একটা সাপোর্ট দিচ্ছেন, তারা কিছু সাপোর্ট পেয়ে ভালো কিছু রিসার্চ করছে, ভালো কিছু পাবলিকেশন হচ্ছে, ভালো রিসার্চ এক্সপোজার পাচ্ছে ইউনিভার্সিটি। কিন্তু এটা আসলে কতটা সাস্টেনেবল, এটা কতদিন পর্যন্ত, কোন স্কেল পর্যন্ত আসলে এটা সম্ভব? আমরা যদি বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করি তাহলে এটার একটা ফর্মাল রূপ যদি না দিতে পারি তাহলে কি আদৌ এটাকে
কন্টিনিউ করা, এটা থেকে একটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলে যাওয়া এবং ওয়ার্ল্ডের রিসার্চ যেই কালচারে চলে, যেইভাবে চলে, সেই কালচারটাকে আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে ডেভেলপ করা, সেটা কি আসলেই সম্ভব হবে? আমার মনে হয় না। আপনার কি মনে হয়? আমার তো সেটা মনে হয় না। দেখেন, আজকে হয়তো আমি তাদের ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি, ধরেন না তাদের গ্রাফিন লাগবে, আমি ধরেন যখন যাচ্ছি কিছু গ্রাফিন নিয়ে যাচ্ছি, কিছু আদার্স ম্যাটেরিয়াল নিয়ে যাচ্ছি। ইউনিভার্সিটিতে ধরেন আমি কিছু কার্বন ফাইবার দিচ্ছি, কিছু গ্লাস ফাইবার দিচ্ছি, কিছু ধরেন সিলভার থ্রেড দিচ্ছি, সিলভার ন্যানো পার্টিকেল দিচ্ছি। এইটা কিন্তু কোনোভাবেই সাস্টেনেবল না, কোনোভাবেই না, ঠিক আছে। কিন্তু সমস্যা হলো ফর্মাল কোলাবোরেশন করতে গেলে আপনাকে একটা প্রজেক্টের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফান্ডিং লাগবে। ধরেন একটা কোলাবোরেশন করতে গেলে তা প্রায় মিনিমাম 10,000 পাউন্ড, বাংলাদেশি টাকা প্রায় 16 লাখ 17 লাখ টাকা, এই ফান্ডিংটা আসতে হবে। মোস্ট অফ দ্য কেসেস আমাদের ইউনিভার্সিটি গুলাতে যে আইআরটি ফান্ডিং গুলো আসে, এগুলো সাধারণত বিলো 10,000, বিলো 10,000 পাউন্ড। আপনার দেখবেন হয়তো 10 লাখ অথবা 5 লাখ অথবা 7 লাখ বা অথবা 8 লাখ। তো ইন দ্যাট কেস ফর্মাল কোলাবোরেশনটা ভেরি ডিফিকাল্ট। এখন যদি সাস্টেনেবল হইতে হয়, যেরকম হিট আছে ওইরকম যদি প্রজেক্টগুলো থাকে, তাহলে কোলাবোরেশন ভেরি মাচ পসিবল। কারণ ল্যাব টু ল্যাব কোলাবোরেশনে যখনই আপনি আসবেন, তখনই ধরেন যখন এসটিএম এর জন্য যাবেন, তখন আপনাকে তো একটা প্রজেক্ট কোড দিতে হবে, একটা পি কোড থাকে আপনি জানেন, বা আর কোড থাকে। এই আর কোডটা যখন আপনি এসটিএম এ দিবেন, দেখবেন যে হয়তো 10টা স্যাম্পল এসটিএম করার পরে আপনার মানে ফিনিশড। এবং কেউ আপনাকে কিন্তু এক্সেপশন দিবে না। কি কারণে? আপনি রিসেন্টলি জানেন প্রায় 45 মিলিয়ন পাউন্ড দিয়ে আপনার একটা টিএম মেশিন আছে। ওই মেশিনে যদি আপনি মনে করেন একটা স্যাম্পল করতে চান, অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট আপনার জন্য ফ্রি। যখন আমি করতে যাই, আমাকে কিন্তু ঘন্টায় 130 পাউন্ড চার্জ করে। আর যখন বাইরের কেউ আসে, তখন কিন্তু প্রায় 1000 পাউন্ডের উপরে চার্জ করে। ঠিক আছে, বুঝতে পেরেছি। খুবই ইম্পর্টেন্ট এবং একদম ফাইন লাইন নিয়ে কথা বলেছেন যে কোন জায়গাটায় আসলে বাধা। বাট আমি যেটা মনে করি যে ইউনিভার্সিটি কোলাবোরেশন বা ল্যাব টু ল্যাব কোলাবোরেশন যদি ইনিশিয়ালি ডিফিকাল্টও হয়, কিন্তু বাংলাদেশের যে সমস্ত রিসোর্স পার্সন বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করছে অথবা বিভিন্ন ল্যাবগুলোতে কাজ করছে, এদেরকে আলাদাভাবে কোনো একটা সিস্টেম বের করা যায় কিনা, যাতে তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ গুলোকে ব্যবহার করা যায়, তাদেরকে ফর্মালি বাংলাদেশে ইন্ট্রোডিউস করা যায়, ইনভলভ করা যায়। আমার মনে হয় সেটার একটা, এটা ভেরি মাচ পসিবল। ফর এক্সাম্পল, যদি আপনার যখন মাস্টার্স প্রজেক্ট চলতেছে, ঠিক আছে, আপনার ওই ইউনিভার্সিটিতে একজন ধরেন সুপারভাইজার আছে, আপনি যখন কোল সুপারভাইজার নেবেন, আপনার তো কোনো বাধা নেই। কো সুপারভাইজার যে কোনো কেউ হইতে পারে, ঠিক না? আপনি কো সুপারভাইজারকে তো আপনার এরকম না যে আপনাকে টাকা দিতে হবে বা ফর্মালি কোনো কিছু দিতে হবে। ইভেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার তো আপনার কো সুপারভাইজিং এর জন্য কোনো টাকা পেমেন্ট করে না। আপনি খুব ভালোভাবে জানেন যে এখানে কো সুপারভাইজিং এর জন্য কোনো পেমেন্ট নেই। তো ইন দ্যাট কেস ধরেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বলেন, সাউথ ইস্ট ইউনিভার্সিটি বলেন, আর ধরেন বুয়েট বলেন, এরা যদি মাস্টার্স স্টুডেন্ট বা আন্ডারগ্রেড স্টুডেন্ট যারা 1 বছর ধরে প্রজেক্ট করে, এদের কো সুপারভাইজার হিসেবে তাদের যে অ্যালামনাই আছে, যেসব রিসোর্স পারসনস আউটসাইডে যদি হেল্প চায়, অবশ্যই একটা সুন্দর লাইন হইলেও বলতে পারবে, ঠিক না? রিসার্চটা কোন দিকে যাচ্ছে, ধরে না একটা ইভেন এরকম হইতে পারে যে আচ্ছা ঠিক আছে, এই ক্যারেক্টারাইজেশনটা আমি কেন করব, এইটার বিহাইন্ড রিজন কি, এই ব্যাপারগুলোতেও তো এক্সপ্লানেশন দিতে পারে। তো এটা খুবই ভালো হবে যদি মনে করেন ইউনিভার্সিটিগুলো সিস্টেমগুলো অ্যাডপ্ট করে। বাট আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলবো যে আসলে আমরা যেন বাঙালি হিসেবে কিছুটা ইগোইস্টিক, ঠিক আছে, যে না কেন আমার স্টুডেন্ট আরেকজনের কোর্স সুপারভাইজিং এ থাকবে, অথচ না, এখানে কিন্তু ডিসক্রেডিটের কিছু নেই, সবই ক্রেডিট, ঠিক আছে। আপনার আলটিমেটলি স্টুডেন্ট যদি ভালো করে, তাহলে আপনার জন্যই ক্রেডিট, ঠিক না? সবাই তো বলবে। আপনি ধরেন আমাদের এখানেই যারা আছে, যারা অ্যালামনাই আছে বিভিন্ন জায়গা থেকে, সবাই কি বলে যে আমার মাস্টার্সের সুপারভাইজার, ও আমার ব্যাচেলারের সুপারভাইজার। আমি তো এখনো আমার মনে করি যে আমার ব্যাচেলারের সুপারভাইজার যে ছিল, আমি তাকে ভেরি মাচ অ্যাপ্রিশিয়েট করি, ঠিক আছে। আমি বলি যে সে তো এবং আমি যে ভালো করছি তার জন্য সে কিন্তু ক্রেডিট পায়, ইউনিভার্সিটিতে সেও কিন্তু ক্রেডিট পায়, ঠিক আছে। ধরেন আমাদের ইউনিভার্সিটিতে আমি বলবো আহমেদুল্লাহ, ডক্টর ANM আহমেদুল্লাহ স্যার, উনি আমাকে
মানে উঠতে বসতে হেল্প করছে, তার জন্য উনি ক্রেডিট পেয়েছে, অবশ্যই পেয়েছে, ঠিক আছে। উনি সুন্দর করে বলে যে হ্যাঁ ঠিক আছে, আমার অমুক স্টুডেন্ট অমুক জায়গায় আছে, আমি বলি যে স্যার আমার জন্য এত কিছু করছে। তো এখানে ডিসক্রেডিটের কিছু নেই, ঠিক না? তো আলটিমেটলি ভালো কিছু যদি হয় ইউনিভার্সিটিরই হবে, আমার দেশের ছেলেদেরই হবে, ঠিক আছে। আমরা ইজিলি অ্যাডপ্ট করতে পারি, এটা কিন্তু কোনো সমস্যাই না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ইগো একটু বেশি, বাট বর্তমানে বাংলাদেশে অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেখানে টেক্সটাইল পড়ানো হয়, অনেকগুলো সরকারি কলেজ আছে যেখানে টেক্সটাইল পড়ানো হয়। তো এরা চাইলেই হয়তো এই ইনিশিয়েটিভটা নিতে পারে, হয়তো বা এদের আসলে নুন আনতে পান্তা ফোড়ায় এমন অবস্থা, যে কারণে এরা আসলে বেসিক যে ক্লাস এগুলাই ঠিক মতো ওখানে হওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। সো এরা আসলে অনেক সময় মনোযোগ দিতে পারে না। বাট আমার কাছে মনে হয় যে এটা একটা বিশাল সুযোগ, যেহেতু বাংলাদেশের প্রচুর গবেষক সারা বিশ্বে ছড়িয়ে আছে, এই রিসোর্স গুলোকে কাজে লাগানো গেলে একটা বেশ ভালো একটা আউটকাম আসলে আসা সম্ভব বলে আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, এবার আমরা আর একটু আপনার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করি। সেটা হচ্ছে যে মাস্টার্স করেছেন, আন্ডার গ্রাজুয়েট করেছেন, পিএইচডি করেছেন, পোস্টডক করছেন, এই দীর্ঘ সময়ে আপনার নিজস্ব কিছু স্কিল সেট তৈরি হয়েছে, কিছু অভিজ্ঞতা হয়েছে। আপনার এই স্কিল সেট বা এই অভিজ্ঞতা যদি বাংলাদেশে অ্যাপ্লাই করতে চায় কেউ, অথবা আপনি যদি চান, সেটা কিভাবে সম্ভব? অথবা অন্য কেউ, কোনো উদ্যোক্তা যদি আপনার এই স্কিলকে ব্যবহার করতে চায়, তাহলে সেটা কিভাবে সম্ভব হতে পারে, সেইটা নিয়ে যদি একটু বলেন। আমি তো মনে করেন যে কি বলবো, আমি ভেরি মাচ ওপেন। ফার্স্ট অফ অল আপনি মনে করেন যে দেখবেন আমি চেষ্টা করি যেখানে সুযোগ আছে, ঠিক আছে, সেখানে আমার কন্ট্রিবিউট করে। ইভেন আমার ইউনিভার্সিটির সাথে যে কোলাবোরেশনটা, এটা কিন্তু যে ইউনিভার্সিটিকে আমার সাথে কোলাবোরেশন করছে ব্যাপারটা এরকম না, ঠিক আছে। আমি নিজ উদ্যোগেই, ধরেন আমার ডিপার্টমেন্টের কিছু টিচারের সাথে কথা হইতো, নিজ উদ্যোগেই বলছি যে ঠিক আছে স্যার, এই অপরচুনিটি আমি দিতে পারি, বা এই স্কিল সেট আমি আপনাদের জন্য দিতে পারি, আপনারা চাইলেই এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। ম্যাটেরিয়াল বলেন, তারপরে আমার পার্সোনাল স্কিল যেগুলো আছে সেটা। আরেকটা সিস্টেম, যদি মনে করেন যে আমাদের দেশে তো মনে করেন যে আর্থিক সমস্যা, মানে ধরেন আর্থিক সমস্যা না, আমি বলবো লাইক আমাদের ইচ্ছার সমস্যা। আসলে আপনি চিন্তা করেন, ইউকের মডেলটা দেখেন, সিনকটন ফ্যাসিলিটিস, হয়তো অনেক বড় এক্সাম্পল হয়ে যাচ্ছে, বাট ইউকের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আমি বলতেছি। সিনকটন ফ্যাসিলিটিস বা ডায়মন্ড ফ্যাসিলিটিস আপনি চিন্তা করেন, পুরো ইংল্যান্ডে কিন্তু একটাই, পুরো ইউকেতে কিন্তু একটাই। কি হচ্ছে, ইংল্যান্ডের যত ইউনিভার্সিটি আছে, যত স্টুডেন্ট আছে, যত রিসার্চার আছে, যত প্রফেসর আছে, সবাই কি করতেছে, সিনকটনে একটা প্রজেক্ট দিচ্ছে যে এটা আমার রিসার্চ প্রপোজাল, আমি এটা টেস্ট করতে চাই। সুন্দর করে সিনকটনে যাচ্ছে, কিছু অ্যামাউন্ট লামসাম পেমেন্ট করতেছে, গুড ডেটা পাচ্ছে, ঠিক আছে। ধরেন এখানে ইএম সেন্টারের কথা বলেন, আমাদের ইউনিভার্সিটি ইএম সেন্টারের কথা বলেন, অনেক ভালো ইএম সেন্টার। রিসেন্টলি যে মেশিনটা আনছে ইএম মেশিন, এটা মনে হয় নর্থ ইস্টে, মানে নর্থ ইস্ট অফ ইংল্যান্ডে মনে করেন এটা একটাই। এখন কি হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসতেছে। আমাদের ইউনিভার্সিটি যে এক্সরে সিটি যে সিস্টেম, এটা কিন্তু শুধু যে আমাদের এক্সেসের ব্যাপারটা এরকম না, পুরো ইউকে ইউনিভার্সিটি যত ইউনিভার্সিটি আছে সবাই আসতে পারে, এসে মনে করেন যে এখানে ট্রেনিং নিতে পারে। তারা মনে করেন যে একটা ভেরি স্মল অ্যামাউন্ট দিয়ে তারা মনে করেন রিসার্চ প্রপোজাল পাস করে স্যাম্পলগুলো করে নিয়ে যাচ্ছে। এখন আমাদের দেশে আমার একটা চিন্তা ভাবনা ছিল, যদি এইরকম একটা সেন্টার সিস্টেম করে, ধরেন একটা ইএম সুইট করলো আমাদের দেশে, যেটা মনে করেন যে জরুরি, একটা ইএম সুইট করলো আমাদের ইউজিসির আন্ডারে করলো, বা মনে করেন ইউজিসি আন্ডারে করলো না, গভর্নমেন্ট একটা করলো, ধরেন বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ, ওটা ভুলেই যাইতে হবে, ওটার এক্সপিরিয়েন্স আলাদা, ঠিক আছে। ধরেন ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্র করে একটা ইএম সেন্টার করলো, ঠিক আছে, যেখানে যে কেউ রিসার্চ প্রপোজাল জমা দিবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফি দিবে, তার স্যাম্পলগুলো করে আনতে পারবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো বাংলাদেশে যদি ইমপ্লিমেন্ট করা যেত, একটা সেন্ট্রাল ল্যাব সিস্টেম সিনকোট্রনের মতো, বা মনে করেন ধরেন একটা ইলেকট্রিক্যাল ক্যারেক্টারাইজেশন ল্যাব, বা একটা সেন্সিং ল্যাব, ধরেন বায়োসেন্সর ল্যাব, বা একটা ধরেন
এই যে ম্যামেলিয়ান ল্যাব, যে সেল কালচার ল্যাব, একটা সেল কালচার ল্যাব, যে বায়োটেকনোলজি পুরো যারা আছে সবাই আসলো, ওইখানে সেল কালচার করলো। হ্যাঁ, ট্রাফিক হইতে পারে, বাট স্টিল যারা ক্যাপাবল তারা রিসার্চ প্রপোজাল দিয়ে আসবে এবং গুড প্রপোজাল দিয়ে আসবে, রানিং কস্টটা উঠে যেত পুরো। মানে যেহেতু আমাদের মনে করেন যে অন্যান্য সবার ওই সদিচ্ছা নেই, সরকারিভাবে বা কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপেও যদি এরকম কোনো সেন্টার করে, ওইখানে আমি কন্ট্রিবিউট করতে ইচ্ছুক এবং আমি যেতে চাই। আমি নিজেই মনে করেন যে থেকে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি যে স্কিল সেটগুলো করছি, যেরকম ধরেন একটা কম্পোজিট সেন্টার, আমাদের সব জায়গায় কম্পোজিট সেন্টারের দরকার নেই, একটা কম্পোজিট সেন্টার হোক। যেরকম ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার নর্থ ওয়েস্ট কম্পোজিট সেন্টার, রাইট, ব্রিস্টলে একটা আছে, নর্থের জন্য পুরো নর্থের জন্য আমাদের একটা, ঠিক আছে। এইরকম একটা সেন্টার যদি করতে চাই, বা আমাদের কাছে ধরেন সেন্সর অ্যান্ড বায়োল্যাব যেটা বলেন, এটা ধরেন করতে চাই, বিভিন্ন সবার ওইখানে অ্যাক্সেস থাকবে। হ্যাঁ, একটা কন্ডিশন থাকবে, সুন্দর একটা রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে, যেটা আসলে ইনোভেটিভ কিনা বা এটা মনে করেন রিপিটেটিভ কিনা, এবং একটা নির্দিষ্ট ফান্ডিং, ভেরি স্মল অ্যামাউন্ট ফান্ডিং দিয়ে এটা কমপ্লিট করতে হবে। তাহলে না আমরা এগোবো। চমৎকার একটা কথা বলেছেন। আমি এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে থাকা অবস্থায় এই জিনিসটাকে খুব বেশি ফিল করতাম। বাংলাদেশে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সুনাম আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা সেন্টার অনেক আগে খোলা হয়েছিল, কত সালে খোলা হয়েছিল আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, ওটার নাম ছিল সেন্টার্স অফ এক্সেলেন্স। এবং সেখানে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির বিভিন্ন রিসার্চাররা গিয়ে কাজ করতে পারতো। এই সেন্টারটা এখনো আছে, কিন্তু সেটার কার্যকারিতা আসলে খুব একটা আছে কিনা আমি বলতে পারি না, লেটেস্ট আপডেট আর নেওয়া হয়নি। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা অ্যাডভান্টেজ আছে হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো আছে ওরা খুব ভালোভাবে সেগুলোকে ইউটিলাইজ করতে পারে। যেমন BCSIR এ ওদের প্রচুর রিসার্চ ওখানে হয়, ওদের সাথে যেহেতু ওখানকার যারা সিনিয়র মোস্ট বা হেড যারা থাকেন তারা যেহেতু ইউনিভার্সিটির অ্যালামনাই, সো তাদের সাথে একটা MOU থাকে এবং এখানকার স্টুডেন্টদের রিসার্চ গুলো ওখানে গিয়ে হয়, অথবা অ্যাটমিক এনার্জি কমিশন ওখানেও হয়। আমি বুটেক্সে থাকা অবস্থায় বুটেক্সেরও বেশ কিছু প্রজেক্ট আমরা দেখেছি যে অ্যাটমিক এনার্জি কমিশনের ফ্যাসিলিটিস ব্যবহার করছে, কিন্তু এই জিনিসটা খুব সীমিত আকারে। এটাকে যদি ব্যাপকতা দেওয়া যায় বা টেক্সটাইলের রিসার্চের ক্ষেত্রে অথবা এরকম সেগমেন্টেড রিসার্চের ক্ষেত্রে, আপনি যেটা বললেন যে কম্পোজিট সেন্টার মানে হচ্ছে শুধুমাত্র কম্পোজিটের জন্য যা যা লাগবে সব এক জায়গায় করা হবে। বাস্তবে কি আপনি যদি প্রত্যেক ইউনিভার্সিটিতে একটা করে কম্পোজিট সেন্টার করেন, এইটা তো আনইউটিলাইজড থাকবে। এত টাকা খরচ করে তো এটা করার কোনো মিনিং নাই। আপনি যদি ন্যাশনালি ফ্যাসিলিটিসটা তৈরি করেন, যার কাছে যে আইডিয়া আছে সে ওখানে গিয়ে সেটা নিয়ে কাজ করতে পারবে, সেটার আউটকামটা হবে ব্যাপক। এটা খুব চমৎকার একটা ফ্রেমওয়ার্ক এবং চমৎকার একটা মডেল হতে পারে, এবং এই মডেলটা অলরেডি পৃথিবীতে এক্সিস্ট করে। এটা এমন না যে আমাদেরকে আবিষ্কার করতে হবে না, এটাই ধরেন আমাদের সিনক্রোট্রনের কথা চিন্তা করেন বা নর্থ ওয়েস্ট কম্পোজিটের কথা চিন্তা করেন বা আমাদের এক্সপ্রেস সিটির যে সেগমেন্টেশন আছে এইটার কথা চিন্তা করেন, পুরো ইংল্যান্ড আসতেছে, পুরো UK আসতেছে, ঠিক না, সে কাজ করতেছে। আমরা যাচ্ছি সিনক্রোট্রনে, আমরা যাচ্ছি মনে করেন ডায়মন্ডে গিয়ে আমরা এগুলো করে আসতেছি, ঠিক না। এবং আমাদের কি করতে হচ্ছে, একটা রিসার্চ প্রপোজাল জমা দিতে হচ্ছে এবং সেটা অ্যাপ্রুভ হওয়া লাগবে। এখন কোয়ালিটি তো আমাদের মেনটেন করতে হবে। একটা সেন্ট্রাল সিস্টেম থাকলেই এই মুহূর্তে আমাদের দেশের জন্য একটা সেন্ট্রাল সিস্টেম থাকলেই আমি মনে করি না, কারণ আমাদের গুটি কয়েক রিসার্চার আছে, সত্যি কথা বলতে গুটি কয়েক রিসার্চার আছে। আমরা তো এখনো রিসার্চার ট্রেন করতে পারি না, ঠিক আছে। গুটি কয়েক রিসার্চার আছে, ওনারা যখন আসলে ওইখানে করবে তখনই আবার নতুন করে মনে করেন তৈরি হবে। তখন যখন হেভি ট্রাফিক আসবে অলরেডি আমরা তখন তো আমাদের ম্যান পাওয়ার হয়ে যাবে, অনেক ম্যান পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে। আলটিমেটলি একটা নির্দিষ্ট টাইম পরে আমরা মনে করি যে বড় বিগার কিছু প্ল্যান করতে হবে, ঠিক না। আমি আপনার সাথে এখানে একটু দ্বিমত পোষণ করছি যে আমাদের বাংলাদেশে আসলে প্রচুর রিসার্চার, কিন্তু তারা শুধুমাত্র ফ্যাসিলিটিস না পাওয়ার কারণে তারা যে আসলে রিসার্চার এটা আসলে প্রকাশ পায় না। এটা হচ্ছে চরম বাস্তবতা। আপনি আমার সাথে একমত হবেন আমি যদি আপনাকে বলি যে আপনি দেখেন তো যে বাংলাদেশের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা যেই লেভেলের পাবলিকেশন করে, পৃথিবীর অন্য কোন দেশের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা কি সেই ধরনের পাবলিকেশন করতে পারে? না, এটা করতে পারে না। বাংলাদেশের মাস্টার্সের স্টুডেন্টরা যেই লেভেলের যেই ডেপথে পাবলিকেশন করে,
অন্য দেশে আপনি এটা এক্সপেক্টই করে না। না, এটা এক্সপেক্ট করে না, কিন্তু আসলে ওই যে ট্রেনিং, মানে আমাদের তো ওই এখন যদি চিন্তা করেন আপনি যে মাস্টার স্টুডেন্টের যে ডেপথের মনে করেন যে রিসার্চের কথা বলতেছেন, ওর সাথে কো অথর কে আছে? না, সেটাই, বাংলাদেশে যদি আপনি ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে পারেন, আপনি আপনার আউটকাম আরো অনেক বিশাল হবে। সেটাই আমি বলতেছি, যদি যখনই আমার এই ফ্যাসিলিটিস থাকবে তখন কিন্তু আমার ওই কো অথরে আর মনে করেন যে না, কারণ কো অথর সবার ভাগ্যে জুটে না, ঠিক না? তো যারা মনে করেন যে এখানে অ্যাক্সেস করতে পারবে, শুধু চিন্তা করেন না আমরা কি কোথায় যাইতে পারি তখন। আমিও সেটাই মনে করি। আমরা মনে হয় সময়ের একদম শেষ পর্যায়ে চলে আসছি। শেষ করার আগে যদি আপনি ইয়াং রিসার্চারদের প্রতি কোনো উপদেশ দিতে চান, অল্প 1 মিনিটের মধ্যে। প্রথম কথা হলো প্রচুর পরিমাণে পড়তে হবে। কি পড়তে হবে? পেপার পড়তে হবে, বই না। ঠিক আছে, প্রচুর পরিমাণে পেপার পড়তে হবে। পারলে লিটারেচার ম্যাপিং করতে হবে, লিটারেচার রিভিউ পেপার লিখুক আর না লিখুক, ঠিক আছে। ফর এক্সাম্পল আমার যেটা ইন্টারেস্টেড, ঠিক আছে, আমার যে ইন্টারেস্ট, আমার মাথার মধ্যে একটা ইন্টারেস্ট জাগছে, ওই রিলেটেড পেপারগুলো পড়তে হবে, পড়ে ম্যাপিং করতে হবে যে ঠিক আছে এইটাই হলো আমার ম্যাপ, ঠিক আছে। লিটারেচার আমি বলতেছি না লিটারেচার রিভিউ লিখতে, বাট যখনই আমরা লিটারেচার ম্যাপিং করা শিখবো, ওইটাই আমাদের জন্য সবচেয়ে বড় স্টেজ, ঠিক আছে। যখনই আমি বুঝতে পারবো, যখনই আমি লিটারেচারটা ম্যাপিং করতে পারবো, তখন আমি বুঝতে পারবো আমি আসলে কি করতে চাই, ঠিক আছে। আদারওয়াইজ লাইক আমি বললাম যে ঠিক আছে স্মার্ট টেক্সটাইলে তুমি ই করো, পড়াশোনা করো। স্মার্ট টেক্সটাইল মানে অনেক বড় কিছু, ঠিক আছে, অনেক হিউজ ফিল্ড, ঠিক না। স্মার্ট টেক্সটাইলস মনে করেন যে ধরেন ড্রাগ ডেলিভারি থেকে শুরু করে, ড্রাগ ডেলিভারি আপনি স্মার্ট টেক্সটাইলে দিচ্ছেন, আবার মনে করেন যে আপনার বায়োমেকানিক্সও মাপতেছেন, ঠিক আছে। তো বায়োমেকানিক্স আর লাইক ইনসাইড বডি টেকনোলজি, এটা টু ডিফারেন্ট ফিল্ড। তো পড়তে হবে প্রচুর পরিমাণে, পেপার পড়তে হবে, পেপার পড়ার কোনো বিকল্প নেই, পেপার পড়তে হবে, বুঝতে হবে। খুবই সুন্দর, খুবই চমৎকার উপদেশ। আমার মনে হয় যে যারা আগ্রহী তারা আপনার উপদেশ পালন করার চেষ্টা করবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের হাতে একদমই সময় নেই। তো শেষ করার আগে আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই যে আপনি এরকম একটা অ্যামেচার উদ্যোগের সাথে যে সাথী হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার মতো কাউকে এখানে সুযোগ দিচ্ছেন। আমরা জাস্ট স্টার্ট করেছি, আমরা জানি যে এই জার্নিটা আমাদের খুব একা একাই যেতে হবে, খুব বেশি আগ্রহী মানুষ আমরা পাবো না, কারণ হচ্ছে আমাদের কথাবার্তা খুব বেশি মানুষের জন্যও না, কিন্তু আমরা চাই যে সারা পৃথিবীতে আমরা আস্তে আস্তে বিভিন্ন দেশের সাথে কানেক্ট করতে চাই ভার্চুয়ালি, এবং এই মতামতগুলো নিয়ে একটা রিপোজিটরি হোক, যাতে করে বাংলাদেশ থেকে যদি সরকারি বেসরকারি উদ্যোগে কেউ কোনো কিছু করতে চায় ভালো কিছু, সেটা ইন্ডাস্ট্রি রিলেটেড হোক অথবা ইউনিভার্সিটি রিলেটেড হোক, রিসার্চ রিলেটেড হোক, এডুকেশন রিলেটেড হোক, তো এগুলা যেটা রিলেটেডই হোক না কেন, তো আমরা আশা করি যে তারা যেন একটা ডিফারেন্ট ওপিনিয়ন, একটা অপশন খুঁজে পায় যে আসলে এর বাইরেও তো আসলে চিন্তা করার সুযোগ আছে। বাংলাদেশের অনেক সমস্যায় আছে আমরা যেগুলো মনে করি যে এগুলো বাংলাদেশে হবেই, কিন্তু আসলে বাস্তবতা তো ডিফারেন্ট। এখন আপনি যখন মনে করেন যে, আমি খুব সহজ একটা উদাহরণ দিই, যে ধরেন আপনি জুতাটা ছিঁড়ে গেছে, তা আপনি কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনি যখন মুচির কাছে নিয়ে যাচ্ছেন দেখবেন যে ও কিন্তু মুহূর্তের মধ্যে একটা আইডিয়া বের করে ফেলছে যে ওটাকে রিপেয়ার কিভাবে করা যাবে। ওই আইডিয়াটা কিন্তু আপনার কাছে নাই, কারণ কি? কারণ ও এটার এক্সপার্ট, ওর কাছে এরকম আরো 100টা আইডিয়া আছে যে কিভাবে এখান থেকে বের হতে হবে। সো বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা বছরের পর বছর নাকানি চুবানি খাচ্ছি, কিন্তু যাদেরকে ইনভলভ করলে, যাদের পরামর্শ নিলে সমস্যাটা খুব সহজেই সমাধান করা যেত, তাদেরকে হয় আমরা কখনো খুঁজে পাই না অথবা খুঁজে পেতে চাই না। সো আমি জাস্ট, আমার সামর্থ্য খুবই সীমিত, আমার পরিচিত মহলে যারা আছে আমি তাদের দিয়ে শুরু করেছি। আস্তে আস্তে হয়তো একটা সময় অপরিচিতদের সাথেও পরিচিতি হবে, কারণ এই সেক্টরটা অনেক বিশাল। আমার ধারণা
কমপক্ষে মোর দেন 1 লাখ বাংলাদেশি স্কিল পার্সোনাল সারা পৃথিবীতে কাজ করতেছে। তার চেয়ে বেশি হইতে পারে, তার চেয়ে বেশিও হবে আশা করা যায়। তো এদের খুব সামান্য একটা অংশ যদি বাংলাদেশে ইউটিলাইজ করা যায় তাহলে বাংলাদেশের মানে আউটকামটা অনেক বিশাল হবে। আমাদের অনেকেই মনে করে যে আমরা দেশে যারা আছি তারাই তো কাজ খুঁজে পাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি যখন বাইরের স্কিলগুলোকে অ্যাড করবেন তখন আপনার ভেতরে কাজের সুযোগ তৈরি হবে আরো অনেক বেশি, যেটা কিনা এই মুহূর্তে চোখেই দেখতে পাচ্ছি না। সো ওই এক্সপার্টের কাছে না যাওয়া পর্যন্ত আমাদের কাছে মনে হবে যে এটার কোনো আসলে সমাধান নাই। সো আজকে আলোচনা লম্বা হয়ে গেছে, আমরা অলরেডি ক্রস করে ফেলেছি আমাদের টাইম। একটু শেষে অ্যাড করব। অবশ্যই অবশ্যই বলেন। প্রথম কথা হলো আমি খুবই নগণ্য মানুষ, খুবই নগণ্য রিসার্চার, ঠিক আছে, কিন্তু স্টিল আমি মনে করেন যে কেউ যদি স্মার্ট টেক্সটাইলস অথবা 2D ম্যাটেরিয়ালস অথবা পলিমারিক কেমিস্ট্রি নিয়ে, পলিমারিক কেমিস্ট্রি ইন এ সেন্স আমি মোর অ্যান্ড মোর লাইক মানে আপনার কম্পোজিট ড্রিভেন অথবা সেন্সর ড্রিভেন, যদি কোনো কাজ নিয়ে আমার সাথে আলোচনা করতে চায় আমাকে ফেসবুকে পাইতে পারে, ঠিক আছে, আমাকে আমার ইমেইলে পাইতে পারে, আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাইতে পারে। বাট আমি মনে করি তাদের আমার কাছে অফুরন্ত সময় আছে তাদের সাথে কথা বলার, তাদের সাথে মনে করেন প্রপার পরামর্শ দেওয়ার। বাট কেউ যদি চিন্তা করে যে আমি ইউকে গিয়ে সেটেল হবো, ঠিক আছে, এই জন্য আমাকে মনে করে যে ইউকে তে আসতে হবে, রিসার্চ না, তাহলে দরকার নেই, ঠিক আছে। অনেকেই আছে, ঠিক আছে, যে নক করে যে ভাই আমি তো ইউকে তে সেটেল হইতে চাই, ঠিক আছে, আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমি ইউকে সেটেলমেন্ট ল সম্পর্কে কিছু জানি না, আমি সলিসিটার না, যা জানি রিসার্চ, ঠিক আছে, 2D ম্যাটেরিয়ালস, কম্পোজিট ম্যাটেরিয়ালস, সেন্সর। যদি কেউ চায় আই হ্যাভ ইনাফ টাইম ফর দ্যাট। অনেক অনেক ধন্যবাদ। তবে আপনার কাছে আমার পরামর্শ হচ্ছে যদি আপনার কাছে এরকম কেউ চায় যারা এই ধরনের কাজ করে তাদেরকে আপনি দেখাই দিবেন। এরকম আমাদেরই অনেকেই আছে যারা এগুলো নিয়ে কাজ করে, যে বাইরে কিভাবে সেটেল ডাউন হবে, বাইরের ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাডমিশন হবে, এরকম অনেক কনসালটেন্সি মানুষ করে। তো আপনি তাদের লিংক ধরাই দিবেন যাতে তার একটা উপকার হয়। আর এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। ইউনিভার্সিটিতে যদি স্টাডি করতে আসে আমার কোনো সমস্যা নেই, বাট লাগে যে মানে সেটেলমেন্টের উদ্দেশ্যে ইউনিভার্সিটিতে আসা এবং কিছু টাইম পাস করা, ওইটা আসলে আমার জন্য বুঝতে পেরেছি, আমার ইথিক্সের সাথে যায় না। এটা বুঝতে পেরেছি, সমস্যা নেই। ইনশাআল্লাহ যারা আসলে রিসার্চের প্রতি আগ্রহী তারা আপনার সাথে যোগাযোগ করবে যদি তাদের প্রয়োজন হয়, আমি আশা করছি। আর আজকে আর আমরা সময় না বাড়াই, আমাদের সময় আসলে শেষ। তো আমরা ধন্যবাদ জানাই আরেকবার, এবং সবার কাছে দোয়া চাই যে আসলে এটা আমরা অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি। অনেক ব্যস্ত সময়ের মধ্যে এই 1 ঘন্টা বের করা কঠিন, আর এই 1 ঘন্টার প্রিপারেশন হিসেবে আরো কয়েক ঘন্টা চলে যায়। তো এগুলা করছি যাতে আমাদের বৃহত্তর স্বার্থে আমরা নিজেরা এবং দেশের মানুষ, দেশ উপকৃত হতে পারে। সো আমরা আপনাদের দোয়া আশা করি, আর দেখা যাক এটা কোন পর্যন্ত যায়, শেষ পর্যন্ত। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বেশি এবার অ্যারোগেন্স দেখা পেলাম নাকি? সমস্যা নেই।